এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টার প্রাইম নিউজে। সঙ্গে আছি ফরহিন টুম্পা এবং আমি মেহেরে খোদাদি। শুরুতেই জানিয়ে দেব নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা। গণভোটে হ্যাঁর পক্ষে আর সংসদ নির্বাচনে রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, ধোঁয়ায় এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। নিয়ে যাচ্ছি পুরো খবরে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়ে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে তারা। ২৬৮ আসনে প্রার্থী আছে দলটির। বাকি ৩২ আসনে সমর্থন দেবে অন্য দলের প্রার্থীদের। ইসলামী আন্দোলনের নেতারা জানান, জামায়াতের সঙ্গ ছাড়লেও বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোটের সম্ভাবনা নেই। শুরু থেকেই গুঞ্জন ছিল জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী সমঝোতায় থাকছে না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার জোটের সংবাদ সম্মেলনে তাদের অনুপস্থিতি সেই গুঞ্জনকে অনেকটাই নিশ্চিত করে তোলে। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেই ঘোষণাই দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাত ধর্মীয় আকীদা এবং রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে এই অভিযোগ তুলে জোট ছাড়ার সিদ্ধান্ত বলে জানান দলটির নেতারা। এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমহানী আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। ২৬৮ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন বৈধ হওয়ায় হাতপাখা প্রতীকে এককভাবেই তারা এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭০টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে ২ জন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। জামাতের জোট থেকে বের হলেও বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা নাকচ করেছে দলটি। জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোনো রকম আচরণ আমরা করব না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এবারে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। নির্বাচন ভবনে চলছে ৭ম দিনের আপিল শুনানি। রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি হয় আজও। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, এ পর্যন্ত কয়টি আপিলের নিষ্পত্তি হয়েছে? আজকে দিন তো শেষ, আর কতটি বাকি আছে আমাদের একটু বিস্তারিত জানাবেন।
ফিরে পাওয়ার যে আপিল শুনানি সেটি আজকে সপ্তম দিন ছিল, আপিল শুনানির সপ্তম দিন ছিল এবং আজকে যেটি শুক্রবার এই কারণে আজকে বিকেল 3টা থেকে এই আপিল শুনানি শুরু হয়েছিল এবং বিকেল 5টা পর্যন্ত এই শুনানি চলেছে, অর্থাৎ খুব বেশি না 2 ঘন্টার মতো আপিল শুনানি শুরু হয়েছে চলেছে। তো এই সপ্তম দিন পর্যন্ত আজকে পর্যন্ত আপিল শুনানি যে চলেছে সেই পর্যন্ত আমরা যে যত দেখতে পেয়েছি বা জানতে পেরেছি যে আজকে 43টি ব্যাপারে আপিল শুনানি প্রার্থীদের নিয়ে আপিল শুনানি হয়েছে। এর মধ্যে মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ প্রার্থীরা ফেরত পেয়েছেন 18 জন প্রার্থীরা ফেরত পেয়েছেন এই শুনানির পরে এবং নামঞ্জুর হয়েছে 21টি, অর্থাৎ নামঞ্জুর হওয়ার সংখ্যাটা কিন্তু আজকে বেশি এবং 21টি প্রার্থীর আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং অপেক্ষমান 4টি আবেদন অপেক্ষমান আছে। এটি আবার কালকে শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। তো আজকে যদি হিসাব যদি বলি আজকে পর্যন্ত এখন পর্যন্ত যত 7 দিনে যত শুনানি হয়েছে এর মধ্যে 355 জন প্রার্থী তাদের প্রার্থীতে আজকে ফিরে পেয়েছেন আজকে পর্যন্ত 7 দিনে এবং এই সময়ে 136 জনের আপিল নামঞ্জুর হয়ে গেছে, অর্থাৎ তাদের প্রার্থিতা যে বাতিল করা হয়েছিল সেটি থাকছে। এছাড়া 33টা আবেদন এখনও আবেদন, অনেকগুলো আবেদন কিন্তু 33টা আবেদন, সেই সঙ্গে আজকে 4টি যুক্ত হলো, অর্থাৎ আরও 37টা আবেদন এখনও অপেক্ষমান আছে। তো আজকের দিনে আগামীকাল কিন্তু আজকে যেহেতু 2 ঘন্টা চলেছে, আগামীকাল আবার সকাল থেকেই 10টা থেকেই এই আপিল শুনানি শুরু হবে। আপনারা জানেন যে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে এবং স্বাভাবিকভাবে যেমনটি হয় কালকে আজকে যে মাত্র 2 ঘন্টা হয়েছে, শুক্রবার তো 2 ঘন্টা শুনানি হয়েছে, কালকে সকাল থেকে আপিল শুনানি শুরু হবে। সব কিছু মিলে আসলে এই ছিল আজকে আমার কাছে বিস্তারিত। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন আজকের দিনের আপিল শুনানির সবশেষ অবস্থা। যাচ্ছি পরের খবরে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়, তবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে থাকতে হবে নিরপেক্ষ। সকালে গণভোট বিষয়ে সিলেট বিভাগের সকল জেলার কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সব স্তরের সরকারি কর্মকর্তাদের জুলাইয়ের চেতনা ধারণ এবং গণভোটে হাঁয়ের পক্ষে প্রচার চালাতে সরকারের বিভিন্ন নির্দেশনা স্পষ্ট করেন তারা। এটার পক্ষে বলার মধ্যে কোনো রকমের দ্বিধা নাই। আমি সরকারি লোক, সরকার আমাকে নির্দেশ দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে, কাজে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি। এই জায়গায় আমার অবস্থান এরকম। সমস্ত কিছু ভুলে রাজনৈতিক দলের কর্মীদের মতোই আমরা অনেকে এই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেখান থেকে বের হওয়াটাও জুলাই সনদের একটা বিরাট অংশ। এখানে আমাদের মর্যাদা, এখানে আমাদের সম্মান। আমরা যদি সেটা বুলন্ডিত করি তার দায় অনাগত ভবিষ্যতে আমাদের সন্তানদের ভোগ করতে হবে। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কয়লা ও গ্যাস কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে গুলশানে বেগম খালেদা জিয়ার উপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। রিজভী জানান, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুতের প্ল্যান্ট খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল, কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়। তবে এই ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলে তাকে জেলে ঢোকানো হয়েছিল। চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয় বলেও অভিযোগ রিজভী আহমেদের। তিনি বলেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। তৈরি হচ্ছে যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন এটা বাতিল করেছিল। বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে, কিন্তু বেগম জিয়া 2বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। শুরু করো। সরবরাহের ঘাটতি দেখিয়ে 1300 টাকার এলপিজি বিক্রি হচ্ছে 2300 থেকে 2500 টাকায়। দেশে এলপিজির দাম নিয়ে চলমান অস্থিরতা থেকে মুক্তি পেতে
তাই অনেকেরই ভরসা ইলেকট্রিক চুলা। কিন্তু তাতে ভোগান্তি কি কমেছে? বিকল্প থেকে বিকল্পের খোঁজে লাইনে গ্যাস নেই, এলপিজি পেতে ভোগান্তি, তাই শেষ ভরসা এখন ইলেকট্রিক চুলা। শুধু রাজধানী নয়, পুরো দেশেই এক চিত্র। গ্যাস প্রতি মাসে যার কাছ থেকে আনি ওনাকে কল দিয়েছি যে ভাইয়া কোনোভাবে কি একটা গ্যাসের ব্যবস্থা করে দেয়া যায় কিনা। তো উনি আমাকে বলল যে আসলে এখন গ্যাস দেয়া যাবে না, আপনি যদি পারেন কিছুদিন শুকনো খাবার খেয়ে থাকেন। পাওয়ার দিয়ে তাড়াতাড়ি হয়তো রান্না করে নেওয়া যেত, কিন্তু কারেন্টের এইটাই দেখা যায় যে একটু ধৈর্য নিয়ে রান্না করা লাগে। গত সপ্তাহে দাম নিয়ে দাবি দেওয়ায় এলপিজি বিক্রি বন্ধ করেন ডিলাররা। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আবারও বিক্রি শুরু করলেও দাম নিয়ে নৈরাজ্য কমেনি। গ্যাস নাই, বোতলে দেখেন 1300 টাকার বোতল এখন হয়েছে 2500 টাকা। আর ফোনও তো ধরে না কালকের থেকে, সিলিন্ডার পাচ্ছে না, রান্না করতে পারতাছি না। 2700 টাকা দেন না, যায় না 20 দিন। 2500 টাকা তো তাও পাই না, অনেক খুঁজানো লাগে। গত শুক্রবার আমি রান্না করতে পারি না, আমি আরেকজনের বাসা থেকে আইনা রান্না করে খাইছি। ঠিক আছে, অনেক সংকট গ্যাসের। দেশে জ্বালানি খাতে অস্থিরতা বাড়ছে। ভোক্তাদের অভিযোগ, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও মেলে না পাইপলাইনের গ্যাস। বাধ্য হয়ে অতিরিক্ত দামে কিনতে হয় সিলিন্ডার। আমার এই বাসা এতটুকু বাসার ভিতরে 2 কিলো হলেই চলে। সেইখানে 2 কিলোর জায়গায় আমি 4 কিলো করছি। 4 কিলোতে প্রতি মাসে ব্যাট ট্যাক্স সব কিছু মিলে প্রায় 500 টাকার মতো কেটে নিয়ে যায়। তাহলে তো বিদ্যুৎ দিয়েও রান্না করে পারতাছি না। সরকার কারেন্টের কিলো বাড়াই দিয়েছে, কারেন্টের চুলায় রানলে কারেন্ট ভরতে চাই যদি 2000 টাকা পাই, 1600 টাকা 1500 টাকা। সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকার দুর্ভোগ থেকে পরিত্রাণ চান সাধারণ মানুষ। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। উত্তরায় নিভে গেল দুটি পরিবারের স্বপ্ন। ধোঁয়ার কুণ্ডলিতে চিরনিদ্রায় 2 পরিবারের 6 প্রাণ। সকালে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 6তলা আবাসিক ভবনের আগুনে গুরুতর আহত আরও 10 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। ছুটির দিনের মিষ্টি সকালটা হওয়ার কথা ছিল আনন্দ আর বিশ্রামের, কিন্তু রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টরের 6তলা এ ভবনে ভোর এসেছিল আতঙ্ক নিয়ে। সাত সকালে লাগা আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ার বিভীষিকা কেড়ে নিয়েছে 2 পরিবারের 6টি প্রাণ। ভবনটির 5 তলায় পেছনের দিকের ফ্ল্যাটে 2 সন্তান নিয়ে থাকতেন কাজী ফজলে রাব্বি রিজভী ও কাজী আফরোজা আক্তার সুবর্ণা দম্পতি। দুজনেই কাজ করতেন নামী ফার্মাসিউটিক্যালস কোম্পানির উচ্চ পদে। 2য় তলায় লাগা আগুন তাদের ফ্ল্যাটে পৌঁছতে না পারলেও প্রচণ্ড ধোঁয়ায় 2 বছরের শিশু সন্তান সহ প্রাণ হারান তারা। বড় ছেলে নানির বাসায় থাকায় প্রাণে বেঁচে গেছেন। খালাতো বোন ফোন দিল, আপা উত্তরা আগুন লাগছে, তখন আমি রওনা হয়েছি। আন্টি হয়, উনি আঙ্কেল হয়। আমরা জাস্ট যখন শুনছি সাথে সাথে রওনা দিয়েছি। ছাদের দিকে তারা পালানোর চেষ্টা করছে, নিচে দিয়ে তো পুরো ধোঁয়া আসতেছে। ছাদের দিকে পালানোর চেষ্টা করছে, ছাদে তালা মারা। একই দুর্ভাগ্য তাদের সামনের ফ্ল্যাটের। মোহাম্মদ হারিসউদ্দিন, তার কিশোর ছেলে রাহাব ও 8ম শ্রেণী পড়ুয়া ভাতিজি রোদেলারও। সুস্থ সবল হাসি খুশি 2 কিশোর কিশোরী আর তাদের দায়িত্বশীল অভিভাবককে কাফনে মোড়া হয়ে ফিরতে হলো ময়মনসিংহে গ্রামের বাড়িতে। একটু সামনে এগোতেই দেখি যে আমার সামনে একদম আগুনের লেলিহান শিখা, অনেক আগুন জ্বলছে দাউ দাউ করে। হ্যাঁ, বাইরের জন্য খুবই করতেছে। পরে আমি আবার পানি পাইপ নিয়ে দৌড়ে আসছি, আসে পাইপ দিয়ে যতটুকু সম্ভব আর কি। স্থানীয়রা জানান সকাল 7:30টার দিকে ভবন মালিকের বাসায় 2য় তলায় আগুনের সূত্রপাত। তিনি বাসায় ছিলেন না। আগুন লাগার পর তার স্ত্রী 2 সন্তান নিয়ে বের হয়ে আসেন। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 45 মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন ফ্ল্যাটের আহত 10 জনকে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার পর বাড়িওয়ালার পরিবারের কাউকে পাওয়া যায়নি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্যাসের চুলা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এখন পর্যন্ত আমরা 6 জন নিহতের সংবাদ পেয়েছি এবং আহত প্রায় 13 জনের সংবাদ পেয়েছি। সারা গায়ে সকালে বিভীষিকার চিহ্ন। ভবনটি দাঁড়িয়ে আছে 6টি তাজা প্রাণের দীর্ঘশ্বাস হয়ে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে শোকসভা হয়েছে। শুক্রবার বেলা 3টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সপরিবারে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুরের পর থেকে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাচ্ছির হোসেনের সভাপতিত্বে এই শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও এই নাগরিক শোকসভায় যোগ দেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেননি। কেবল শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং পাহাড়ি জনগোষ্ঠী সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকরা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন। আরেকটি অনুষ্ঠানে ওনাকে বলবার আমার শোকসভা প্রাইম নিউজের এ পর্যায়ে বিরতি নিচ্ছি। সঙ্গে বিরতির পর আবারও স্বাগত। সন্ধ্যা ৬টার প্রাইম নিউজ দেখছেন। দেশে যাতে আর কোনোভাবে ফ্যাসিবাদের সৃষ্টি হতে না পারে সেজন্য সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে বান্দরবানে গণভোটের প্রচার, উঠান বৈঠক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যেন কখনোই আর ফ্যাসিবাদ, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ কখনোই ফেরত না আসে বাংলাদেশে। জানাবো বাণিজ্য সংবাদ, প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। পাবনায় নতুন অর্থনৈতিক সম্ভাবনা, খেজুর গুড়ের পাটালি। মৌসুমী ব্যবসায় ভাগ্য ফিরেছে পাবনা নাটোরের সীমান্তবর্তী ঈশ্বরদী ও লালপুর উপজেলার শতাধিক উদ্যোক্তার। শীতের পুরো মৌসুমে আশপাশের প্রায় 10 গ্রামে চলে খেজুর গুড় তৈরির এমন ব্যস্ততা। 6 লিটার খাঁটি রসে হয় 1 কেজি গুড়, যা পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 টাকায়। অল্প পুঁজিতে লাভ বেশি বলে বংশ পরম্পরায় চলছে মৌসুমী এই ব্যবসা। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে ক্রমাগত খেজুর গাছ কমে যাওয়ায় রস সংকটে হতাশ উদ্যোক্তারা। এ কারণে ঐতিহ্যবাহী এই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। দর্শক, প্রাইম নিউজে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যা ৬টার প্রাইম নিউজে। এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ ঢাকার বাইরে থেকেও এসেছেন প্রচুর মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আজ তো সাপ্তাহিক ছুটির দিন, সেই সাথে সন্ধ্যার সময় নিশ্চয়ই উপচে পড়া মানুষ এসেছে মেলায়, এবং সেই সাথে মেলায় স্টলগুলোতে কেমন ছাড় রয়েছে বিস্তারিত জানাবেন। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু মেলা প্রাঙ্গণে ক্রেতা বিক্রেতার শেষ মিলন মেলায় বলা চলে। কারণ ইতিমধ্যে আমি সন্ধ্যার এই সময়টায় কিন্তু দেখছি যে মেলায় ঢুকছে, অর্থাৎ ক্রেতা দর্শনার্থীরাও কিন্তু তাদের মানে দল বেঁধেই বলা চলে যে তারা মেলায় ঢুকছে, এবং দূর দূর থেকে শুরু করে আশপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি কিন্তু ক্রেতা দর্শনার্থীরা কিন্তু মেলাতে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু পছন্দের পণ্যগুলি কিনছেন। এছাড়াও যদি একটু বলি যে মেলায় কিন্তু সাংস্কৃতিক মঞ্চ রয়েছে, যেখানে যারা ক্রেতা দর্শনার্থী রয়েছে তাদের মন ধরানোর জন্য কিন্তু মেলা কর্তৃপক্ষ ব্যবস্থা করেছেন। পাশাপাশি আপনি যেটি বলছেন যে ছাড়ের ব্যবস্থা, আসলে মেলা উপলক্ষে কিন্তু যে ব্র্যান্ডিং গুলো রয়েছে সেই ব্র্যান্ডিং থেকে শুরু করে নিম্নমানের ব্র্যান্ড পর্যন্ত তারা কিন্তু ছাড় দিচ্ছে। ক্যাশব্যাকও ফ্রি দিচ্ছে, ক্যাশব্যাকও দিচ্ছে। এছাড়াও আমরা যদি একটু বলি যে এখানে ক্রেতারা যেমনটি বলছেন যে যেসব
ব্র্যান্ডিং এর যে পণ্যগুলো রয়েছে তাদের কিছুটা মান থাকলেও কিন্তু নন ব্র্যান্ডেড পণ্যগুলোর অবস্থা একেবারে ভয়াবহ। ক্রেতারা বলছেন যে আসলে তারা এই পণ্য কিনে আসলে রীতিমতো তারা ঠকছেন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে সুনাম এটা কিন্তু নষ্ট হচ্ছে বলে তারা জানিয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যদি মানহীন পণ্যই বিক্রি হয় তাহলে আসলে আন্তর্জাতিক খাতে এই কথাগুলো কিন্তু এখানকার যে ক্রেতার রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছিল। এছাড়াও বিক্রেতারা বলছেন যে গেল কিছুদিন ধরে আসলে ক্রেতা দর্শনার্থীদের চাপ বেশ কম ছিল, যার কারণে আজ তারা মনে করে ছুটির দিনে চলেছে ক্রেতা দর্শনার্থীর একটি চাপ থাকবে ছুটি পেয়েছে এবং তারা বলছেন যে আজ কিছুটা বিক্রি তাদের করছে এবং তারা বেশ সন্তুষ্ট বলে আমাদেরকে জানিয়েছিল। এই ছিল আসলে মেলার মাঠ থেকে আমার কাছে সবচেয়ে। আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু জানাচ্ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। হলুদে মোড়া বিস্তীর্ণ সরিষার মাঠ যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস। সিরাজগঞ্জের কাশেমবিল আর চলনবিল সহ জেলার বিভিন্ন এলাকায় এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সৌন্দর্যের পাশাপাশি সরিষা চাষ ও মধু উৎপাদনে খুশি কৃষক ও মৌচাষীরা। স্থানীয় চাষীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষীরা এখানে আস্তানা গেড়েছেন। সরিষা ক্ষেতের পাশে বসিয়েছেন শত শত মৌবাক্স। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলনের পাশাপাশি লাভও হবে আশা চাষীদের। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় প্রায় 90,550 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে এবং প্রায় 404 মেট্রিক টন সরিষা ফুলের মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে। দর্শক, প্রাইম নিউজে নিচ্ছি বাইডিস্টিল বিরতি। এরপর আরও যা থাকছে। গ্রিনল্যান্ডে সেনা পাঠালো 6 দেশ। যুক্তরাষ্ট্র দখল করলে বিরতির পর আবারও স্বাগত। সন্ধ্যা 6টার প্রাইম নিউজ দেখছেন। এবারে জানাবো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষায় দ্বীপটিতে পৌঁছেছে ইউরোপের 6টি দেশের সেনারা। যৌথ মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা। দ্বীপটির ওপর রাশিয়া ও চীনের নজর আছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন উদ্বেগকে দূর করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ডেনমার্ক ও তার মিত্ররা। এই দলে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডসের সৈন্যরা। গত বুধবার যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক জানিয়েছে তারা দ্বীপটির চারপাশে সামরিক উপস্থিতি বাড়ানো শুরু করেছে। প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে ন্যাটো মিত্রদের সহযোগিতায় এই পদক্ষেপ নিচ্ছে তারা। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, সেনা মোতায়েনের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। এরই মধ্যে ইউরোপের অনেক নেতা সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করে তাহলে কার্যত ন্যাটোর সমাপ্তি হতে পারে। এবারে স্পানীয় স্পোর্টস নিউজ। চট্টগ্রাম লয়ার্সের কাছে হেরে বিপিএলে সুপার 4-এ ওঠার স্বপ্ন শেষ নোয়াখালী এক্সপ্রেসের। দিনের প্রথম ম্যাচে হায়দার আলী নোয়াখালীকে 5 উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে শেখ মেহেদীর চট্টগ্রাম। ঢাকা পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে নোয়াখালী তোলে 34 রান। হাসান ইসাখিল 25 এবং সৌম্য সরকার করেন 14 রান। তবে শরীফুল ইসলামের পেস তোপে দলীয় সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি নোয়াখালী। 7 বল বাকি থাকতেই মাত্র 126 রানে গুটিয়ে যায় তারা। মাত্র 9 রান দিয়ে শরীফুল নেন 5 উইকেট।
জবাবে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামেরও। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে সাগরে পাড়ের দলটি। তবে ষষ্ঠ উইকেটে আসিফ আলীকে নিয়ে অধিনায়ক শেখ মেহেদী গড়েন অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি। আসিফ ৩৬ ও মেহেদী অপরাজিত থাকেন ৪৯ রানে। ৩ ওভার হাতে রেখে জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। শেষ করব প্রাইম নিউজ। তবে বিদায় নেবার আগে নাসির সেন্টেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা। গণভোটে হার পক্ষে আর সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকার নির্দেশ সরকারি কর্মকর্তাদের। কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো চলছে, বললেন রিজভী। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন, ধোঁয়ায় মারা গেলেন ৬ জন। গণতন্ত্রের সংগ্রামে অবিস্মরণীয় নাম খালেদা জিয়া। ছয়টার প্রাইম নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।